আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অগ্নিকাণ্ডের আতঙ্কে রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। ধূপগুড়ি সুপার মার্কেটে আগুনে পুড়ে ছাই ওষুধের গোডাউন। বন দপ্তরের বাংলায় ঢুকে রীতিমতো গুন্ডামি, দলছুট হাতির হানায় তছনছ গোটা চত্বর। আসন্ন নির্বাচনকে গুরুত্ব দিয়ে সক্রিয় কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অবজারভার প্রকাশ যোশী। চা বাগান থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের পচা গলা দেহ উদ্ধার, চলছে তদন্ত। এবার আসছে বিস্তারিত সংবাদে। অগ্নিকাণ্ডের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের বড়সড় বিপর্যয়। বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি ওষুধের গোডাউন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় গোডাউনে মজুদ বিপুল পরিমাণ ওষুধ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলে জানা গিয়েছে। মাত্র কিছুদিন আগে এই একই মার্কেটে প্রায় 10 থেকে 12টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই ফের আগুন লাগার ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বারবার একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এর নেপথ্যে পরিকল্পিত অন্তর্ঘাত বা ষড়যন্ত্র থাকতে পারে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, স্থায়ীভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় ঘটতে পারে। কিসের দোকান এটা? দোকানে আগুন লাগছে। নিচে যে দাদাভাই হোটেল আছে, উনি ওকে ভাগনাকে ফোন করে জানাইছে যে আগুন লাগছে দোকানে। হ্যাঁ হ্যাঁ, পেছনে ওটা ওই সামনের দিকে। আপনার কিসের দোকান ছিল এটা? কি হয়েছে আজকে? আজকে সন্ধ্যার থেকে শুনলাম যে এখন একটু আগে ফোন করে বাড়ি থেকে যে আগুন লাগছে মার্কেটে। তা বাড়ি থেকে আসার পর দেখলাম মোটামুটি 3-4টা দোকানে আগুন লাগছে। এবার এর আগে এক সপ্তাহ আগে আগুন লাগছিল, তখন প্রাইভেট থেকে আসছিল, লোক নিভাই গেছে। দেখলাম সিসিটিভি ক্যামেরাতে যে আগুন লাগাই গেছিল একজন, তারপরে ধরা পড়লো না। এবার এই 7 দিন পরে আবার কী করে আগুন লাগে? কী করে আগুন লাগে? নিশ্চয়ই কেউ লাগাইছে, তো তাহলে কী করে আগুন লাগে? এরপরে প্রাইভেট আসছে, থানা আসছে, সবই ঠিক আছে, কিন্তু আগুনটা কী করে লাগে? যদি আজকে 7 দিন পরে আগুনটা লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাগাইছে আগুনটা। এখন কি চাচ্ছেন আপনারা? আমি চাচ্ছি সর্বপ্রথম দেখুক এটা আগুন, যারা আগুন লাগাইছে তাকে ধরুক। হ্যাঁ, আমরা মোটামুটি আধ ঘন্টা আগে খবর পাই যে সুপার মার্কেটে আগুন লাগে। কিছুদিন আগেও সুপার মার্কেট একটা আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে 8-10টা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওর সাইডে। আজও সেম ঘটনা সুপার মার্কেটে খবর পেয়ে আমরা গড়ি করে আসি। এসে দেখি সুপার মার্কেট রেগুলেটেড মার্কেটের ভিতরে এ ব্লকের একটা ওষুধের দোকানে আগুন লেগেছে। তো আমরা চেষ্টা করে আগুনটাকে নিভিয়ে দিই এবং আশেপাশের দোকানগুলো সে আগুনের ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যায়। একটা দোকানে পড়েছে। কি কারণে আগুন থেকে লেগেছে আর কিসের থেকে লেগেছে আমরা এটা অনুমান করে বলতে পারবো না এখন। এটা সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা যাবতীয় যা তথ্য পেয়েছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন বাদবাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন আছে ওনাদের হাতেই। কিসের দোকান ছিল? এটা ছিল ওষুধের দোকান। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বন দপ্তরের বাংলায় ঢুকে রীতিমতো গুন্ডামি, গভীর রাত্রিবেলায় লাটাগুড়ির বনবাংলোতে দলছুট হাতের হানায় তছনছ গোটা এলাকা। ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছিল, গভীর রাত্রিবেলায় বন দপ্তরের একটি বাংলোর ভিতরে ঢুকে পড়ে এক দলছুট বন্য হাতি। পাশের গরুমারা জাতীয় উদ্যান থেকে বিচ্ছিন্ন হয়ে আসা হাতিটি আচমকাই বাংলোর চত্বরে প্রবেশ করে বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চালায়। রাতের নিস্তব্ধতায় আচমকাই হাতির উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তরের কর্মী আর আশেপাশের বাসিন্দারা ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সূত্রের খবর, রাত ভোর বাংলোর বিভিন্ন অংশে দাপিয়ে বেড়ায় হাতিটি।
খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টা আর সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত সেটিকে ফের জঙ্গলের দিকে পাঠানো সম্ভব হয়। যদিও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাংলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলিং ভেঙেছে বলে বন দপ্তর সূত্রে খবর। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। ধীমান রায়ের রিপোর্ট। আসন্ন নির্বাচনকে গুরুত্ব দিয়ে সক্রিয় কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে জেলা কার্যালয়ে বৈঠক করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অবজারভার প্রকাশ যোশী। জেলা থেকে পাঠানো সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে প্রকাশ যোশী জানান, তিনি জেলা থেকে পাঠানো সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের অবস্থান বোঝার চেষ্টা করেছেন এবং রিপোর্ট কেন্দ্রীয় কংগ্রেস কমিটির কাছে পাঠাবেন। শুক্রবার বেশ কিছু সম্ভাব্য প্রার্থী সভায় যোগ দিতে পারেননি। এই প্রশ্নের উত্তরে প্রকাশ জানান, দ্রুতই তাদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির কেউ না কেউ যোগাযোগ করবেন। অপরদিকে কেন্দ্রীয় অবজারভারকে সামনে পেয়ে নিজেদের মত তুলে ধরেন জেলা ও ব্লক নেতৃত্ব। জেলা নেতাদের তরফ থেকে জলপাইগুড়িতে কেন্দ্রীয় নেতাদের তরফে বিধানসভা নির্বাচনের আগে সভা এবং রোড শোয়ের দাবি জানানো হয়। हाँ मैक्सिमम कैंडिडेट से बात हुई, एक तो ही बैठे हैं आपके सामने बात कर रहे थे अभी। तो कैंडिडेटों से ही तो मिलने आया था ना। हाँ 2-3 कैंडिडेट्स नहीं मिल पाए या अभी भी आएंगे मिलने के लिए। और 1-2 लोगों के बारे में पता चला वो शायद कोलकाता गए हैं किसी काम से। तो मैं मैक्सिमम कैंडिडेट से मिला हूँ और उनसे व्यक्तिगत सवाल पूछे मैंने, बात करी है उनसे, समझा है कि कैसे वो चुनाव लड़ेंगे। अगर पार्टी उनको मौका देगी तो वो कैसे लड़ेंगे, उनको मौका नहीं देगी तो उनका रोल क्या रहेगा, वो सारी बातें हो रही हैं। सर जोट होगा क्या सर? कैसे होगा? नहीं होगा ना। हमने तो पार्टी ने पहले ही डिक्लेयर कर दिया है कि 294 सीट्स पे हम चुनाव लड़ेंगे। 28 तारीख को SIR का फाइनल लिस्ट। देखिए हम सब जानते हैं SIR का जो पूरा प्रोसेस है वो क्यों बीजेपी ला रही है, क्यों लाई है, हम सब जानते हैं उस चीज़ को। सिलेक्टेड सीट्स के ऊपर उन्होंने जो जिस तरह का यहाँ पे किया है, ठीक, इफेक्ट होगा, इफेक्ट डालने के लिए बीजेपी ने स्पेशली किया ना इसको, या इलेक्शन कमीशन के थ्रू करवा रहे हैं इफेक्ट डालने के लिए। पर मैं ऐसा मानता हूँ कि चुनाव तक आते आते देश की या स्पेशली वेस्ट बंगाल की जनता, या असम में भी हो रहा है और भी जगह हो रहा है, तो वो जनता उस बात को समझेगी और जो भी इन्होंने SIR में गड़बड़ करी है उसके अगेंस्ट में वो लोग वोट देंगे। ये दोनों का एक कॉम्बिनेशन होता है। जब हम चुनाव में जाते हैं तो डेफिनेटली पब्लिक को हमें बताना तो पड़ता है कि जिसको आपने, जिनको भी चुना 5 साल पहले, जिसको सरकार में आप लाए, कोई पार्टी हो सकती है, वो 5 साल में उसने क्या किया ये तो जनता को याद कराना ही पड़ता है। क्या करना चाहिए था और वो नहीं किया, नहीं तो वो एक छोटा पार्ट है, वो एक छोटा पार्ट है। लेकिन मैं कह रहा हूँ कांग्रेस का जो मेन चुनाव लड़ने का मेन जो उद्देश्य रहेगा या जो ताकत रहेगी, वो कांग्रेस की जो इतने सालों में पूरे देश को चलाया है, देश में सरकार रही है, अधिकांश राज्यों में सरकार रही है, तो कांग्रेस का जो मूल विचार रहता है वो हमेशा डेवलपमेंटल रहता है, डेवलपमेंटल रहता है। तो डेवलपमेंटल रहने की वजह से हमारा मेन फोकस डेवलपमेंट। अब डेवलपमेंट का ही पार्ट है एम्प्लॉयमेंट, डेवलपमेंट का ही पार्ट है एजुकेशन का लेवल, डेवलपमेंट का ही पार्ट है हेल्थ फैसिलिटीज़ को सुधारना। तो ये सारे जो चीज़ें हैं, कांग्रेस का मेन फोकस इन चीज़ों को सुधारने पर रहेगा। इसीलिए अभी जब मैनिफेस्टो बन रहा है अभी हमारा, जब भी वो तैयार होगा तो आप देखेंगे कि उसके अंदर समाज के हर वर्ग की वॉइस आपको मिलेगी, हर पिछड़े वर्ग की, मजदूरों की, किसानों की वॉइस उसमें मिलेगी। स्टेट में कांग्रेस की सरकार बनने पर हम क्या बेहतर कर पाएंगे वो उसमें आपको दिखेगा। অমিত বণিকের রিপোর্ট। চা বাগান থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের পচা গলা দেহ উদ্ধার। শুক্রবার সকালবেলায় মাটিয়াটি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বড় দিঘি বস্তি এলাকায় কুর্তি নদী সংলগ্ন একটি ছোট বাগান থেকে ওই চিতাবাঘের দেহ উদ্ধার হয়। এদিন চা বাগানের শ্রমিকরা বাগানে জলসেচের কাজ করার সময় চিতার দেহ দেখতে পান। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের চালসা রেঞ্জ অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অনুমান চিতাবাঘটির দেহ 8 থেকে 10 দিন আগের।
এর আগেও ওই চা বাগানে চিতাবাঘের উপস্থিতি দেখতে পান এলাকাবাসী। মাঝে মধ্যে চা বাগান থেকে চিতাবাঘ বেরিয়ে সংলগ্ন এলাকার বাড়িতে ঢুকে ছাগল মুরগিও সাবার করছিল। স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম বলেন, মাঝে মধ্যেই চিতা চা বাগান সংলগ্ন এলাকায় বাড়িতে ঢুকে ছাগল মুরগি ইত্যাদি নিয়ে যাচ্ছিল। লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বন দপ্তর সূত্রে খবর, চিতা বাঘের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটা কুর্তি ব্রিজের নিচে একটা প্রাইভেট বাগান আছে, বান্দাউরাও বাগান। আচ্ছা, সেই বাগানে আজকে হঠাৎ করে এখানকার বাগানের যে শ্রমিক আছে তারা যখন জল দিতে আসে আর কি পাম্পসেট দিয়ে, তখন এটা দেখতে পায় যে একটা দেহ। তারপরেই আস্তে আস্তে পাবলিকে জানাজানি হওয়ার পরে পাবলিক এসে এখানে সামনে এসে দেখে যে একটা বাঘের অনেক বয়স্ক বাঘ আর কি মৃতদেহ পড়ে আছে। আচ্ছা, আচ্ছা। এটা অনুমানিক 7-8 দিন আগে হয়তো মরছে, একদম মাংস পুরা নষ্ট হয়ে পচে যাচ্ছে আর কি। পচে যাচ্ছে। তো আমাদের এই এরিয়াটা ফরেস্ট জঙ্গল এরিয়া। এর আগে অনেক গরু বাছুর ছাগল মানুষের ক্ষতি করে দিছে। এমনকি এখানে কিছুদিন আগে আমাদের আমার বাড়ির পাশেই মহিলা সেরিনা বেগম, ওকেও অনেক হেনস্থা করছিল, ইনজিওর করছিল। এটা হসপিটালে অনেকদিন ট্রিটমেন্ট ছিল, কিন্তু ডিপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত এরকম কোনো মানে ক্ষতিপূরণ পায়নি। এখন তো ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে না? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট আজকে আসছে। আচ্ছা, আচ্ছা। আসলে এরা তো হয়তো এটা রিস্কি করে নিয়ে যাবে এতটুকুই। কিন্তু এই বাঘের আতঙ্কে আমাদের এইখানে পার্শ্ববর্তী যে এরিয়া অনেক আতঙ্কে আছে। গরু ছাগল বা মানুষকেও ক্ষতি করতেছে। সেগুলো নিয়ে অনেকবার ডিপার্টমেন্টকে জানানো হয়েছে, কিন্তু ডিপার্টমেন্ট এ ব্যাপারে কোনো ভর্তুকি করতেছে। ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা, মৃত বাইক চালক, গুরুতর আহত বাইক আরোহী। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী রাজ্য সড়কের শালবাড়ি এলাকায়। জানা গিয়েছে, খলাই গ্রামের দুই যুবক বাইক নিয়ে মিলের কাজে যাচ্ছিল। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় দুজনে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাইক চালক নাসিরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি তার সাথে থাকা মুস্তাকির আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় মৃত যুবকের প্রতিবেশী এবং আত্মীয় পরিজনরা। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। ওরা বাড়ি থেকে বের হচ্ছে, শালবাড়ির দিকে যাচ্ছিল। ওরা শালবাড়ি ওভারব্রিজের নিচে দুইজন বাইকে ছিল, পিছনে ধাক্কা মারে। ওখানে ওরা একজন স্পট ডেড হয়। বাড়ি কোথায়? বাড়ি আমাদের খোলাই গ্রামে। মানে যে মারা গেছে তার নাম? নাম ছেলেটার নামটা জানি না, আমার পাড়ারই ছেলে। ওর বাবার নাম জানি, নাসির বলে ডাকে। এক এলাকার শোকের ছেয়া, তরতাজা যুবক ছেলে মারা গেল, সবাই মর্মাহত। আরেকজনের অবস্থা কেমন? আর একজন শিলিগুড়িতে আছে, ওনারও অবস্থা খুব একটা ভালো না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভোট যত কাছে আসছে ততই বাড়ছে দল বদলের সংখ্যা। সেই তালিকায় সর্বপ্রথমে জায়গা করে নিয়েছে শাসক দল এবং প্রধান বিরোধী দল। আস্থা হারিয়ে তৃণমূলে যোগদান প্রাক্তন গেরুয়া বাহিনীর। রাজগঞ্জ বিধানসভার মান্দাতারি অঞ্চলের টাকিমারি গ্রামে বিজেপি ছাড়ল 14টি পরিবার। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই 14টি পরিবারের মোট 55 জন সদস্য যোগদান করেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সদর মহকুমার 3 বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাস। আজকে আমাদের মান্দাতারি গ্রাম পঞ্চায়েত থেকে 14টা পরিবার বিজেপি ছেড়ে আমাদের তৃণমূল দলে যোগদান করলেন। এরা সকলেই হচ্ছে টাকিমারি এলাকার লোক, মান্দাতারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি এলাকার লোক। এখানে বিজেপির প্রায় 4টা পঞ্চায়েত আছে, বেশ শক্তিশালী এখানে বিজেপি। কিন্তু এই জয়েনিংয়ের ফলে আমরা অনেকটাই শক্তিশালী হলাম এবং বিভিন্ন প্রোগ্রাম এখানে আমরা করি। প্রচুর লোক এখন আমাদের সঙ্গে আসতেছে, আবার সামনের দিন অনেক জয়েন করবে। আমি আশা রাখছি যে যারা বিজেপিতে আছেন, যেভাবে মানুষকে ঠকাইছে, আপনারা সকলেই আমাদের তৃণমূলে চলে আসুন। আমরা একসঙ্গে মিলে সবাই মিলে কাজ করি, উন্নয়ন করি। যেভাবে দিদি আমাদের সাধারণ মানুষের কথা ভাবেন এবং কাজ করেন, আমরা দিদির পাশে দাঁড়াইলে সাধারণ মানুষের আরও
শক্তিশালী হবে, সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে। আমরা চাই প্রতিটা সম্প্রদায়ের লোক, প্রতিটা ধর্মের লোক আমরা একসঙ্গে বসবাস করি। আমরা চাই উন্নয়ন, আমরা চাই শান্তি, আমরা চাই একতা। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে ২ কিস্তিতে মোট ৪,০০০ টাকা সহায়তা পাবেন। এই ২ প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় পানীয় জল পরিষেবার কাজ করেও মিলছে না টাকা। শুক্রবার প্রকল্পের বকেয়া টাকা প্রদানের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রায় ২ শতাধিক ঠিকাদার। জলপাইগুড়ি পিএইচই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এদিন ক্লাব রোডের দফতরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। তাদের দাবি, প্রায় ২-২.৫ বছর আগে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় জল জীবন মিশন প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছিলেন। গ্রামের বাসিন্দারা জল পাচ্ছেন। বিভিন্ন জলের পাম্পে ঠিকাদারদের মাধ্যমে কর্মী রাখা হয়েছে। এছাড়া একাধিক প্রকল্পের রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদাররা। তারপরও ঠিকাদারদের বিল বকেয়া, ঋণ করে, ব্যাংক লোন করে, আবার অনেকে বাড়ির সোনার গহনা বন্ধক রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করেছিলেন বলে দাবি ঠিকাদারদের। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিল দেওয়া হচ্ছে না। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এই কারণে এদিন দফতর ঘেরাও করে আন্দোলন শুরু হয়েছে বলে জানালেন ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি অসীম গুপ্তা। আমরা দীর্ঘ ২ বছর ধরে জেজেএমের যে জল জীবন প্রকল্প চালু আছে, সেই প্রকল্পের কাজ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। অথচ বিগত ২ বছর ধরে আমরা একটা পয়সা পেমেন্ট পাচ্ছি না। আমাদের লক্ষ লক্ষ টাকার বিল এখানে বকেয়া পড়ে আছে। কিন্তু আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে, আমরা বাড়িতে সোনা গয়না বন্ধক দিয়ে লোন নিয়ে যে কাজ কমপ্লিট করছি, আমরা কাজ কমপ্লিট করার পরে ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হয়ে আমাদের বিল সাবমিট করছে, তারপরেও আমরা পেমেন্ট পাচ্ছি না। এই জন্য আজকে শুধু জেজেএম না, আজকে আমরা ইলেকশনের কাজ করেছি, গত এমপি ইলেকশনের কাজ করেছি, সেই পেমেন্ট পাচ্ছি না। আমরা বন্যা এবং খরায় জল সরবরাহ করেছি, সেই পেমেন্ট পাচ্ছি না। আমরা ইয়ারলি মেনটেন্স করি সারা বছর ধরে, সেই মেনটেন্সের পয়সা পাচ্ছি না। আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের কোনো রকম আর আমরা সুরাহা করতে পারছি না যে কিভাবে আমরা আগামী দিনে চলবো, আমাদের পরিবার প্রতিপালন কীভাবে করব, আমাদের লেবার পেমেন্ট, আমাদের মিস্ত্রি পেমেন্ট যেগুলো আছে, লেবারদের মাইনা কীভাবে দেব। আমরা আজকে প্রচণ্ড একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি। এই জন্যই আজকে আমাদের আন্দোলন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকটের মোকাবিলা এবং মুমূর্ষু রোগীদের সহায়তার উদ্দেশ্যে শহরের দিনবাজার কালীবাড়ি এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত এই শিবিরটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায়। শিবিরটির পরিচালনা করেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক আর প্রতিনিধিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে শরৎ মণ্ডল জানান, এবছরে
24তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, যাতে প্রয়োজনে যে কেউ ব্লাড ব্যাংক থেকে রক্ত পেতে পারেন সেই উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিন শিবিরে সদস্যা ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরের মতো এবছরেও রক্তদানের আয়োজন করা হয়েছে। আমরা দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এই বছর 24তম ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের। আশা করি এখানে সব সংস্থার সহযোগিতা এবং সমস্ত পাবলিকের সহযোগিতায় আমরা মোটামুটি 90 থেকে 100 ইউনিট ব্লাড আমাদের সদর হসপিটালকে আমরা এবার দিতে পারবো। এই সময় তো রক্তের একটা ঘাটতি থাকে, এই গরম পড়ছে না, তার মধ্যে প্রবলেম কী হচ্ছে, হসপিটালে ব্লাড থাকে না, ব্লাডের কার্ড যদি নিয়ে যায় সেগুলো দিতে পারে না, পরবর্তীতে ওখানে ব্লাড ব্যাংকে ব্লাড থাকেই না বলতে গেলে বেশিরভাগ টাইম। সেই জন্যই আমরা এই উদ্যোগটা প্রতি বছরই আমরা একবার করে গ্রহণ করি। কত ইউনিট টার্গেট আপনাদের? 90 থেকে 100 ইউনিট আমাদের এবার হয়ে যাবে। কারা কারা দিচ্ছে আজকে রক্ত? দিচ্ছে আমাদের বাজারের ব্যবসায়ীরা এবং জলপাইগুড়ির সমস্ত লোকই সহযোগিতা করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা, পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল অজগর সাপের। বৃহস্পতিবার রাত্রে খবর আসে, জলপাইগুড়ি শহরে তিস্তা সেতু সংলগ্ন রেল লাইনে একটি বড় আকারের অজগর সাপ ঘোরাঘুরি করছে। বিষয়টি নজরে আসতেই দ্রুতই পরিবেশ কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পরিবেশ কর্মীরা। রেল লাইন থেকে প্রায় 9 ফুট লম্বা অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের দাবি, সাপটি সম্পূর্ণ সুস্থ। পরে রাতেই সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকে এই অঞ্চল থেকে মোট 7টি অজগর উদ্ধার করেছেন পরিবেশ কর্মীরা। তাঁদের অনুমান, অক্টোবর মাসের বন্যার সময় আশেপাশের জঙ্গল থেকে সাপগুলি ভেসে আসে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরিবেশ কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমরা কিছুক্ষণ আগে খবর পাই, সিভিল ডিফেন্সের দেবাশিস দাস নামে একজন আমাদের ফোন করে জানান যে তিস্তা ব্রিজ সংলগ্ন রেল লাইনের উপর একটা অজগর সাপ উঠে গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে যাই এবং দেখি যে খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময়টা রেলে কাটা পড়তে পারতো। আমরা সেই 9 ফিটের একটা অজগর উদ্ধার করেছি এবং সাপটা সুস্থ আছে। বন দপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি, ওদের হাতে তুলে দিব। হ্যাঁ, এবার ওই যে এলাকার থেকে আজকে সাপটা উদ্ধার হয়েছে সেই এলাকায় এটা 7ম সাপ, 1 বছরের মধ্যে এটা 7 নাম্বার সাপ আমরা উদ্ধার করি, যেটা আমাদের সন্দেহ যে বন্যার জলে ভেসে আসা সাপের মধ্যে একটা সাপ। হ্যাঁ, বন্যার পরেই 7টা সাপ রেস্কিউ হয় এলাকা থেকে। আজকেটা 9 ফিট লম্বা আছে। এর আগে যেমন আমরা 13 ফিট পর্যন্ত লম্বা পাইছিলাম ওই এলাকাটায়, এটা আজকেটা 9 ফিট। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পবিত্র রমজান মাস উপলক্ষে ধর্মীয় বিধি মেনে রোজা পালন এবং ইফতারে অংশ নিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী নবাববাড়ি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় ইফতার মাহফিল। দিনভর রোজা রাখার পর সন্ধ্যার প্রাককালে আজানের ধ্বনির মধ্য দিয়ে ইফতার শুরু হয়। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্মাবলম্বীরা নবাববাড়ি মসজিদে সমবেত হন। নামাজ আদায় করে খেজুর, ফল, শরবত এবং অন্যান্য খাবারের মাধ্যমে ইফতার সারেন তারা। মসজিদ চত্বরে ছিল ভক্তিমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ। রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরে উপস্থিত ধর্মপ্রাণ মানুষ একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই জানান, রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করে। উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাসে নবাববাড়ি মসজিদে এই ধরনের ইফতার আয়োজন করা হয়ে থাকে, যেখানে বহু মানুষ একত্রিত হয়ে প্রার্থনা ও ইফতারে অংশগ্রহণ করেন। আজকে বলতে কি, আমাদের তো পবিত্র রমজান শুরু হয়ে গেছে। পবিত্র 1 মাস ধরে আমাদের রমজান চলবে। আজকে দ্বিতীয় দিন, কালকে প্রথম শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিন। এরকম ঠিক 1 মাস চলবে। 1 মাস পরে আমাদের খুশির ঈদ। এখন আমাদের ইফতার হলো। কি কি নিয়ম মেনে এই 1 মাস চলবে? আপনাদের কি নিয়ম রয়েছে? নিয়ম বলতে একদম ভোরবেলা আমাদের সেহরি খেয়ে উপাস করি, সারাদিনই উপাস থাকতে হবে। ঠিক সূর্যাস্তের সময় আমাদের উপাস ভাঙতে হয়, এটাই আমাদের নিয়ম। এবং কন্টিনিউ 1 মাস চলে আমাদের।
এরপরে এই এখন এর পরেই 8টা থেকে আমাদের তারাবি নামাজ শুরু হবে। তারাবি নামাজ পড়ার পর ভোরবেলা উঠে আমাদের সেহরি খাবো আমরা। সেহরি খাওয়ার পর রোজা থাকবো। এখন ইফতারি টাইম চলছে। এটা কি 1 মাস চলবে? কন্টিনিউ 1 মাস। কয়দিন আজকে পর? দ্বিতীয় দিন। কয়টা করতে হবে রোজা আপনাদের এরকম মানে? আমাদের 30টা করতে হবে, 1 মাসেই করতে হবে। আজকে দ্বিতীয় দিন, 2টা হলো, আরও 27 দিন 28 দিনের বাকি। হ্যাঁ, তারপরে কি হবে? খুশি ঈদ ঠিক কবে? এরকমই খুশির এরপরে 30 দিন পরে খুশির ঈদ। এবং আমাদের এই মাসের মধ্যে যে করতে হয় সদকা জাকাত, যে সমস্ত আছে ফাতরা, এগুলো আদা করতে হবে, সেগুলো করবো আমরা। ঈদের আগে সেটা করতে হবে এবং ঈদের সময়ও করি আমরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অগ্নিকাণ্ডের আতঙ্কে রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। ধূপগুড়ি সুপার মার্কেটে আগুনে পুড়ে ছাই ওষুধের গোডাউন। বন দপ্তরের বাংলায় ঢুকে রীতিমতো গুন্ডামি, দলছুট হাতির হানায় তছনছ গোটা চত্বর। আসন্ন নির্বাচনকে গুরুত্ব দিয়ে সক্রিয় কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অবজারভার প্রকাশ যোশী। চা বাগান থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের পচা গলা দেহ উদ্ধার, চলছে তদন্ত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।